তো হিয়ার উই গো। অপুদা, ওয়েলকাম। বলো, কেমন লাগলো প্রভুচন্দ্র রাজা হয়ে? একটা স্বপ্ন পূরণ হওয়া মতো হলো আমার যতদূর ধারণা। কারণ ছোটবেলায় আমরা এই গল্পগুলো না, আমার কাছে ঠাকুমার ঝুলির রেকর্ড আছে, লং প্লেইং রেকর্ড পাওয়া যায়। তো ঠাকুমার ঝুলির রেকর্ডে এইসব গল্পগুলো নাট্যরূপ ছিল। খুব তখনকার দিনে নাম করা অভিনেতারা ওখানে অভিনয় করেছেন। তাছাড়াও ওই ঠাকুমা, মা, দাদামশাইয়ের মুখে এইসব গল্প শুনে রাত্রিবেলা ঘুমোতে যেতাম। তো একটা স্বপ্ন তো তখন দেখতাম, সেটা এত বছর বাদে এসে অনেকের হাত ধরে, অঙ্কর হাত ধরে পূর্ণ হলো। না না, বাট আমি যখন এই গল্পটা আমাকে অনেকের দ্বারা শুনিয়েছিল, মানে আমি চিটকে গেছিলাম। মানে এটা হয় নাকি আজকের দিনে এই ভাবনাটা আসা, এবং আমার মনে হয়েছিল কি এই ছবিটাকে যদি করতে হয় ওই মাউন্টিং এই করতে হবে, ওই 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 রেঞ্জে না করলে হবে না। আর এটা হলে দেখার ছবি, সোজা কথা। হলে দেখার ছবি, এবং আমার মনে হয় কি অনেকদিন পর এরকম ধরনের গল্প, যে রূপকথা যেটা আমরা বলে থাকি, যেটা বাচ্চা থেকে বড় সবাইকে টানবে বা কোথাও যেন অ্যাট্রাক্ট করবে, তো সেইটাই বলবো কি ট্রেলার রিলিজ হয়ে গেছে, আমাদের প্রথম গান রিলিজ হয়ে গেছে। আমার মনে হয় 23 তারিখে আমাদের আরেকটা গান রিলিজ হচ্ছে। আমার যেটা বলতেই হবে কি সুমন দা, আমাদের কবির সুমন, অসাধারণ মিউজিক দিয়েছে। আমার মনে হয় কি উনি যদি না থাকতেন তাহলে এই ছবিটা আমাদের সম্ভব হতো না এরকম ভাবে। এবং একটা পিরিয়ড পিস তো এটা, সেইটা আনাটা খুব মানে মিশে গেছে, গল্পের সঙ্গে গানগুলো মিশে গেছে, হয় না? মডার্ন গান বলে মনে হচ্ছে নাকি? মানে ওই যে গল্প হলো সত্যি, যে গানটা টাইটেল ট্র্যাকটা বুম্বাবাড়ের গল্প, সেই গানটা যেইভাবে বাচ্চাদেরকে নিয়ে গাওয়ানো হয়েছে, পুরো হয় না কি নিয়েই যাচ্ছে একটা ফেরিটেল, একটা স্বপ্নের নগরী বা ওই নগরীকে আমরা দেখতেই পাচ্ছি। এবং যেটা পরের গানটা আসছে বাংলা খেয়াল, মানে বাংলা খেয়াল নিয়ে বাংলার ছবিতে খুব কম কাজ হয়েছে, এবং আমার মনে হয় কি কবির সুমন দা উনি লেজেন্ড এই ব্যাপারটা নিয়ে। এবং ধন্যবাদ কবিতা কে এত সুন্দর গান দেওয়ার জন্য এই ছবিটার জন্য, যেটা সারা জীবন আমি এবং টিম। সত্যি কথা বলতে কি, কবির সুমন না, তখন সুমন চট্টোপাধ্যায় উনি এসেছিলেন, তখন কিন্তু বাংলা গানের ধারাটাই পাল্টে দিলেন। মানে এটা একটা বিভৎস কন্ট্রিবিউশন বাংলা গানের জগতে। কবিতাকে সত্যি ধন্যবাদ জানাই, মানে আমাদের এই ছবির সঙ্গে যুক্ত থাকার জন্য। এই ছবিতে ইউএসপি অনেকটাই বেড়ে গেল, ডেফিনেটলি। প্রশ্ন কিছু থাকলে তোমাদের। শাশ্বততার কাছে প্রশ্ন করেছে একজন, দেব প্রডিউসার হিসেবে কেমন? দেব ঠিক প্রডিউসার হিসেবে ছিল না, দেব প্রোডাকশন বয় হিসেবে ছিল। এতটাই প্যাশনেট। প্রডিউসার হলে কি করতো? চেয়ারে বসে অর্ডার দিত। হ্যাঁ, নিজে থেকে ফিল্ডে নেবে, কাজ করছে, চেয়ার টেবিল সরিয়ে দিচ্ছে, প্রপ ঠিক করে দিচ্ছে, ব্যাঁকা জিনিসটাকে সোজা করে দিচ্ছে, সকাল থেকে রাত অব্দি বসে আছে শুটিং এ। এইকে প্রডিউসার বলেনি। তোমার কাছে কোশ্চেন দাদা, তুমি নিজে না করে ছবিটা শাশ্বততাকে দিয়ে কেন? মনে হয়েছিল এই ছবিটা একজন দুর্দান্ত অভিনেতা লাগবে, যে রাজাকে রাজার মতো রিপ্রেজেন্ট করবে। এবং পুরো গল্পটা যেহেতু আমার জানা ছিল, তো যখন আমরা গল্পটা শুনি, আমি অনিকেতা যখন আমাকে শুনিয়েছিল, প্রথমে কাস্টিং তো ছিল কি আমাকে নিয়ে ভাবা হয়েছিল, কিন্তু যখন আমরা গল্পটা শুনি তখন আমরা ডিসকাস করি যে এই চরিত্রটা, মানে প্রভুচন্দ্র রাজা সত্যি যদি কেউ করতে পারে বাংলায়, সেটা শাশ্বত চ্যালেঞ্জ। মানে অপুদা ছাড়াই এই রাজাটা সম্ভব হতো না। এবং যখনই অপুদা চলে আসছে, তখনই আমাকে মন্ত্রী আরো একটা দুর্দান্ত অভিনেতাকে দিতে হতো। তো সেই জায়গা থেকে খরাজদার নাম মাথায় আসে। এবং রানিং এ আমাদের অনেকগুলো অপশন ছিল, কিন্তু কোথাও যেন আমাদের মনে হলো যে লাস্টে উইথ ডিউ রেসপেক্ট অর্পিতা দি, এই দুজনের মধ্যে অপুদা একদিকে, খরাজদা একদিকে, মাঝখানে উই নিডস রানী হুস, হয় না কি, যেহেতু গল্পটার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছিল, সেই জায়গা থেকে অর্পিতা দিয়ে খুব সুন্দরভাবে রানী এবং ছবিটার মধ্যে যেভাবে তিনজনের কেমিস্ট্রি। এবং আমি আরেকজনের নাম দিতে চাই, সুভাষিস দা। সুভাষিস দাকে এইরকম চরিত্রে আজ অব্দি আমরা কেউ দেখি, অ্যান্ড জাস্ট ফাইভে পড়ে যাবে, ফাটিয়ে। মানে সুভাষিতাকে তো আমি সবসময় মনে করি আমরা সবসময় টাইপকাস্ট হয়ে যাই। মানে একই রকমের রোল করে অ্যাক্টরের হাতে থাকে না কে এই চরিত্রটা, মানে এই অ্যাক্টরটা যদি কমেডি করে তো সারা জীবন আমি তাকে কমেডি করা। আমার মনে হয় কি সুভাষিস দা এই ছবিতে যা পারফর্ম করেছে, যা মানিয়েছে লুকটা, মানে বুড়ো মন্ত্রী হিসেবে, আমার মনে হয় কি এটা অকল্পনীয়। এবং আমি সত্যি ক্রেডিট দিতে চাই আমার ডিরেক্টরকে, অনিকেত দা, এবং কস্টিউম ডিপার্টমেন্ট, মেকআপ ডিপার্টমেন্টকে, যেভাবে ওই ক্যারেক্টারটাকে শুধু তা মানে ওনাকে নয়, প্রত্যেক কটা ক্যারেক্টার
আমার এখনো মনে আছে আমাদের ফার্স্ট লুক সেটটা আমার ভালো হয়নি, ভালো লাগেনি, আমার মনে হচ্ছিল কালার প্যালেটটা আরো ভালো হতে হবে, কারণ আই ওয়ান্টেড টু মেক দিস ফিল্ম কে এই পরে কবে ফেরিটেল হয় আমি নিজেই জানি না। হ্যাঁ, মানে এটা কিছু কিছু জায়গায় থাকে, কিছু কিছু জীবনে, মানুষের জীবনে, মানে আমার একটা জীবনে এরকম একটা ছবি, যে এইরকম একটা ছবিতেও আমি ছিলাম। এই স্কেলে ছবি হয়নি বাংলায়, এবং দেবের প্রোডাকশন হাউসের কাছেও যখন প্রোডাকশন হাউস নিয়ে কথা হবে, এই ছবিটা নিয়ে কথা হবেই, না হবেই। অনেকদিন বাদে তুমি অর্পিতাদির সাথে কাজ করলে, সেই নিয়ে যদি তোমার বহু বছর বাদে সেই নিয়ে experience। প্রথম অর্পিতা যে ছবিতে ইন্ট্রোডিউস হয়েছিল তুমি এলে তাই বলে, প্রভাত রায়, তাতে ওর অপোজিটে ওর লাভ ইন্টারেস্ট আমি ছিলাম। খুব একটা বড় রোল কিছু ছিল না, কিন্তু ছিলাম, ওই প্রথম কাজ করেছি। তারপরে এত বছর বাদে কাজ করলাম, কিন্তু দেখাশোনা তো আমাদের তো এইটুকু ইন্ডাস্ট্রি, সবাই সবাইকে চিনি, এবং মানে এমন এমন ঘটনা, মজার ঘটনা আমাদের মধ্যে হয়েছে, হয়তো আমাদের ফ্যামিলির লোকও চেনে না, জানে না সেগুলো। তো কাজেই এত বছর ধরে একসঙ্গে থেকে আলাদা করে কি বলবো, আমাদের বাইরে থেকে দেখে তোর কি মনে হয় সেটা? আমার না অনেস্টলি স্পিকিং কাস্টিংটা নিয়ে ডেফিনেটলি আমাদের অনেকগুলো ইয়ে ছিল, বাট তোমাদের দুজনকে নিয়ে আমাদের কোনো ইয়ে ছিল না। অফকোর্স আমি যেটা বললাম, রানীকে নিয়ে একটা ছিল, আমরা অনেক দুটো অপশন দেখেছিলাম, তার মধ্যে অর্পিতা দিয়েও ছিল। বাট তোমাদের দুজনকে নিয়ে, যেহেতু তোমাদের সঙ্গে কাজ করেছি, ওই একটা ছবি করেছিলাম আমরা অনেকটা দিন বিদেশে ছিলাম, এবং আমরা সবাই হিরোর পার্টি করেছি আর কি, কেউ কেউ ক্যারেক্টার আর্টিস্টকে। তো তোমাদের সঙ্গে কাজের একটা ভালো অভিজ্ঞতা ছিল। তো আই নো দ্যাট ইটস এ টেনশন ফ্রি, যেহেতু আমি সময় দিতে পারবো না, তখন আমার একটা ইলেকশন ক্যাম্পেনিংও চলছিল, যেহেতু আমরা 2019-এ এটা শুরুটা করেছি। তো আই নো কে তোমাদের মতন অ্যাক্টর থাকলে, এবং অনিকেত দার সঙ্গে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে, তো অনিকেত দাকে আমি চিনি কি কাজটা, কারণ হচ্ছে বিগ ক্যানভাস, বিশাল বড় কাজ, মানে জুনিয়র আর্টিস্ট, সেট লাগানো, অনেক সময় বৃষ্টিতে কালবৈশাখীতে আমাদের সেট ভেঙে পড়ে গেছে, বাজারটা পুরো উড়ে গেছে, তারপরে আবার নতুন করে বাজার বসানো, ইট ওয়াজ এ স্ট্রেস। সেই জায়গা থেকে আমি অন্তত জানতাম যে এই অভিনয় বা এই ক্যারেক্টারকে মানানো একটা ব্যাপার আছে, তো সেইটা ভালো হবে, কারণ আমি এমন অ্যাক্টরদেরকে এই ছবিতে নিয়েছি যারা অভিনয় নিয়ে কেউ কাউকে সন্দেহ করতে পারবে না। দর্শক যদি আসে না ভালো অভিনেতা, বা দেব হলে হয়তো অভিনয় নিয়ে সন্দেহ করতো, কিন্তু আমি জানি অপুদা, খরাজদা এবং আমাদের সুভাষিসদা এবং অর্পিতা দি এবং যারা আছেন তারা প্রত্যেকেই যথেষ্ট ভাবে অভিনেতার অভিনয় একটা দক্ষতা আছে, এবং ফাটিয়ে দিয়ে। আরেকটা যেটা আমাদের সব থেকে প্রধান হচ্ছে যে আমরা যারা কথা বলেছি, ডায়ালগ সবটা ছন্দ মিলিয়ে সারা ছবি জুড়ে, মানে সেটা একটা অদ্ভুত কঠিন ব্যাপার ছিল, মানে খুব রিহার্সালের প্রয়োজন ছিল, মানে শেষ হয়েছে। আমার মনে হয় এটা অনিকেত দার জীবনের শ্রেষ্ঠ স্ক্রিপ্ট। আমারও তাই মনে হয়। অনিকেত দা লেখে ভালো, খুবই ভালো লেখেন, কিন্তু এই ধরনের লেখা তো আগে মানে অসাধারণ যেভাবে ছন্দগুলো মিলিয়েছে, এইভাবে আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল এটা কি পলিটিক্যাল ছবি, এটা কি পলিটিক্যাল স্যাটায়ার আছে। আমি জানি না এরপর কত আমরা এরকম ভাবে গৌচন্দ্র রাজা, গৌচন্দ্র মন্ত্রী নিয়ে আলোচনা করতে পারবো। অফকোর্স সময় আরো অনেক ইন্টারাকশন হবে আপনাদের সাথে বা তোমাদের সাথে। না, ইটস নট আর কমপ্লিটলি পলিটিক্যাল ফিল্ম। এটা বাচ্চাদেরকে নিয়ে, যেরকম হীরক রাজার দেশে ছিল, যেরকম গোপীগান বাঘাবাইন ছিল, একটা ফেরি টেল, কিন্তু হালকা স্যাটায়ার থাকতেই পারে, কিন্তু এইটা কাউকে ছোট বা কাউকে বড় করার জন্য নয়, এটা পুরো মজার জন্য। এবং এই মনোলোগগুলো বা ডায়লগগুলো অনেকেটা ভেবেই আমার মনে হয় লিখেছে, যাতে মানুষ মজা পায়। শুধু আমরা বাচ্চাদেরকে ভেবে নয়, বড়রা যারা একটু রিড করতে পারে বিহাইন্ড দ্য লাইন, তারাও যেন আসে। এবং আমার মনে হয় রূপকথার গল্প এরকম সারা জীবনই হয়ে এসছে, একটা হালকা স্যাটায়ার থাকে, কিন্তু এইটা কোনো দলকে বা কোনো পার্টিকে বড় বা কাউকে ছোট করার জন্য নয়, একটা মজার জন্য, যাতে মানুষকে এন্টারটেইন করা যেতে পারে। এবং গত 30-40 বছর ধরে যদি রূপকথার গল্প না এসে থাকে, সেই জায়গাটাকে একটু ফিল করার জন্য, বা অন্যরাও যেন সাহস পায় যে রূপকথা নিয়ে গল্প করতে পারে। না, সত্যি তাই। তার জন্য কিন্তু প্রত্যেককে হলে এসে সিনেমাটা দেখতে হবে। এখন এই সিনেমা থেকে যদি টাকা ফেরত না আসে, তাহলে কিন্তু ভবিষ্যতে কেউ আর এই ধরনের সিনেমা ইনভেস্ট করার কথা ভাববে না, এটা কিন্তু ফ্যাক্ট। তুমি পরবর্তীকালে যদি আবার এর সিনেমা পার্ট 2 আসে, তুমি কি আবার ঝুঁকি নিতে প্রস্তুত? অফকোর্স ইয়েস, কারণ দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের জন্মই হয়েছে কি, যেই সাবজেক্টগুলো আমি যখন কাউকে বলতাম যে এরকম ধরনের ছবি করতে চাই, একটু অন্যরকম করতে চাই, তখন কেউ প্রডিউসই করতো না। তখন আমাকে শুধু স্ক্রিপ্ট সিভি ধরে দেওয়া হতো, এইটা পরের ছবি রিমেক।
স্ক্রিপ্টটা খুব কম পেতাম আর কি, পেয়েছি মানে এমন নাকি এটা মিথ্যে কথা হবে। উইথ ডু রেসপেক্ট টু অল মাই ডিরেক্টরস, অল মাই প্রডিউসার্স, মিমের ছবির জন্য আজকে দেবের জায়গা, আমি ওকে ছোট বড় করছি না, কিন্তু না একটা কাজ করার পর সঙ্গে সঙ্গে একটা ক্লান্ত চলে আসে যে আমি যে ছবিটা করছি কিছুদিনের মধ্যে হয়তো ডাব ভার্সনটা হিন্দিতে চলে আসবে, বা হিন্দি চ্যানেলে সেই ছবির ডাব ভার্সনটা হিন্দিতে দেখানো হবে। আমি আমার নিজের মধ্যে নিজের সঙ্গে একটা লড়াই হতো, এটা কাউকে মানে কোনো প্রডিউসারকে ছোট বা কোনো প্রডিউসারকে বড় করার জন্য নয়। অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন ইনসাইড মি ইউজ টু ফাইট উইথ মি কে আর কি বম্বেতে, সাউথে, হলিউডে কি সুন্দর সুন্দর কনসেপ্ট নিয়ে কাজ হচ্ছে, আমরা কেন? তো সেই জায়গা থেকে দেবের জন্ম হলো কে আমি যে ছবিগুলো করতে চাইছিলাম সেই ছবিগুলো হয়তো অন্য কেউ বিশ্বাস করতো না, কিন্তু আজকে যখন চ্যাম্প আমরা আজকে যখন বলা হচ্ছে যে হিন্দি ছবি চ্যাম্প থেকে ইন্সপায়ার করা হচ্ছে, এখন হিন্দিতে ফ্লাইট নিয়ে ক্যাপ্টেন নিয়ে ছবি হচ্ছে, আমরা প্রথম ছবি করেছিলাম ককপিট, না আমরা বক্সিং নিয়ে ছবি করেছি, আজকে হিন্দিতে বক্সিং নিয়ে ছবি হচ্ছে, ফ্লাইট নিয়ে আমরা ছবি করেছি, হবুচন্দ্র রাজা হবুচন্দ্র মন্ত্রীর মতন একটা ছবি, এবং কবিরের মতন একটা ছবি যেটা পুরোটাই আমরা ট্রেনে শুট করেছি। তো ইউনো এর পরের ছবিগুলো যেগুলো আমরা লাইন আপে আছে, যেমন টনিক একটা অন্যরকম ছবি, আমাদের ইনাদি শৈবালদা তাদের সঙ্গে ছবি করছি, এবং মিঠুন দাও আমরা আছে, কিন্তু অন্য রকমের গল্প। তো আমি বলবো কি দেখো সাহস ডেফিনেটলি, যেটা প্রশ্নটা ছিল আর কি সাহস হবে পার্ট টু করার জন্য, আমার সাহস কিন্তু আপনারা, হ্যাঁ মানে আমার সাহস হচ্ছে আপনারা যদি হলে গিয়ে ছবিটা দেখেন, তবে আমি কেন প্রত্যেক কটা প্রডিউসার ভালো ছবি বানানোর চেষ্টা করবে, এবং এটাও সত্যি কোনো প্রডিউসার বা কোনো রাইটার প্রথম দিন বলতে পারবে না এই ছবিটা ভালো কতটা ভালো হবে, কারণ যে কোনো ছবি যখন শুরু হয় লাইন থাকে, মানে কিছু শব্দের কিছু অক্ষরের পাতা যেগুলোকে একটা বান্ডেল অফ স্ক্রিপ্ট বলা হয়, সেই স্ক্রিপ্টটাকে একটা ডিরেক্টর তার ভিশন দিয়ে বানায়, এবার সেই বানানোর পর দর্শকের যদি ভালো লাগে তাহলে ভালো হয়, কিন্তু এই ভালো বানানোর সাহসটা পুরোপুরি আপনাদের হাতে। তো আমার যদি সাহসের কথা বলেন তো পুরোপুরি আমার সাহসটা আপনাদের হাতে। আপনার হলে গিয়ে ছবি দেখলে টাকা রিকভারি হবে, টাকা রিকভারি হলে আমার যা ভিশন এরকম ফেরিটেল আরো বানানোর ইচ্ছে আছে, আরো মানে আমাদের তো সাহিত্যের তো কোনো অভাব নেই, মানে গল্পের এরকম বাচ্চাদের গল্পের তো কোনো অভাব নেই, প্রচুর আছে, কিন্তু ওই সাহসকে এই যে বাজেটের ছবি যদি করি তার রিকভারি আছে, যদি লসও হয়তো কতটা লস হবে, আমার ঘরটাও বিক্রি হয়ে যাবে না, তো এটাও তো একটা ব্যাপার আছে। বাট না, ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে আমরা ছবিটা বানিয়েছি, এবং আমি খুব খুশি যেভাবে ছবিটা দাঁড়িয়েছে এবং যেভাবে তোমরা অ্যাপ্রিসিয়েট করছো ট্রেলার এবং গান দেখে। আমার মনে হয় ছবিটা যখন রিলিজ হবে তোমাদের অতটাই ভালো লাগবে যতটা ট্রেলার বা টিজার লেগেছে, বরঞ্চ বেশি ভালো লাগে। হলে অনেক বেটার লাগে। বলছি অর্পিতা দির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এই ছবিতে? ও তো চিরকালই মজার। সব থেকে ভালো লাগতো ওই আমরা যে গরমে শুট করেছি, সেখানে পোশাক তো বেঁচে গেছিস, সেখানে অনেকের তো হাফ প্যান্ট করে বেঁচে গেছে, কিন্তু আমাদের ওই গরমে ওই পোশাক, ওই চুল লাগিয়ে, তারপর অর্পিতাকে আমি দেখেছি এখানে র্যাশ বেরিয়ে গেছে এত গরমে, গয়না মানে। কিন্তু আমি বলবো একটা জিনিস, যে ওর প্যাশনটা অসম্ভব ভালো, যে কারণে আবার কিন্তু থিয়েটার ব্যাক করলো। মানে থিয়েটারের খিদেটা সচরাচর খুব প্যাশনেট না হলে খুব থিয়েটার টানে না, সেই যে করছে ইচ্ছে আছে ওর ভালো কাজ করার, সেটাই স্কোপ তো অত পাইনি, মানে সেইভাবে তো ও পাইনি। খরাজদার কথা কি বলবো, জ্যাঠামশাই আমাদের, উনি হেন কোনো বিষয় নেই যে খরাজ মুখার্জি জানেন না। সে গণেশের মন্ত্র পাঠ থেকে শুরু করে, শিবের মন্ত্র থেকে আরম্ভ করে, গান থেকে, কোন সাহিত্যে কি আছে, রান্না, উনি রোজ সকালবেলা রান্না করেন সকাল 11টা অব্দি বাড়িতে। কাজে খরাজদা থাকা মানে আমাদের কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আউটডোরে নিজের ঘরে চায়ের দোকান করে ফেলেছিলাম, পুরো সেট করে সাজিয়ে সকালবেলা ব্রেকফাস্টে আমরা ওখানে চা খেতাম, যেতাম। এটা আমরা বলছি উজবেকিস্তানের কথা, অবশ্যই আই থিঙ্ক খরাজদা আমাদের গর্ব, মানে এরকম মাল্টি ট্যালেন্টেড। খরাজদা আমাদের কিশমিশেও যথেষ্ট ভালো পাঠ করেন, অভিনয় নিয়ে তো কোনো কথা হয় না। তো ওভারঅল আমাদের এই যাত্রা আপনাদের কেমন লাগলো? এবং আরেকটা জিনিস আমাদের এই ছবিতে যেটা উপরি পাওনা আমি বলছি, সেটা হচ্ছে তিনি ছবিটা দেখে যেতে পারলেন না, কিন্তু একটা অমূল্য অবদান দিয়ে গেছেন তার ভয়েস ওভার সৌমিত্র চট্টোপাধ্যায়। এবং আমরা সবাই জানি যে বাংলা ভাষার উপরে ওনার যে দখল এবং বাংলা ভাষা বলার যে ধরন,
সেটা একটা ইউনিক, এটা গলাটা শুনলেই বোঝা যায় এই আর কেউ নয়, এর নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। এবং সেটা আমাদের সিনেমাটাকে আমি বলবো অনেকটা তুলে দিয়ে গেছে, অনেকটা তুলে দিয়ে। ইনফ্যাক্ট যখন আমরা ছবিটা বানাচ্ছিলাম আমরা চাইছিলাম কি একজন আছে সাধু রোলটা যেটা বরুণদা করলো সেটা আমরা চাইছিলাম কি সৌমিত্রদা করলো, কিন্তু সৌমিত্রদা নিজেই বললেন কি আমি বাইরে কোথাও ট্রাভেল করি, তখন আমাদের হায়দ্রাবাদের শুটিংটা ছিল। তখন ঠিক আছে, আমার মাথায় ছিল কি সৌমিত্রদাকে এই ছবিটা আমাকে নিয়ে কোনো না কোনোভাবে যখন আমরা ছবিটা কমপ্লিট করলাম আমার মাথায় আইডিয়া এলো কি আমরা যদি এরকম ভয়েস ওভার দিয়ে শুরু করি। তো আমি সৌমিত্রদাকে ফোন করি এবং আমার যিনি পার্টনার অতল রায় চৌধুরী, যে সাংবাদিক টনিকের পার্টনার, তাকে বলকে চলো একবার যাই। আমাদের সাংবাদিক জাস্ট কমপ্লিট হলো, তখন গিয়ে বললাম কিরকম হচ্ছে। তখন উনি একটাই কথা বললেন আমি এর জন্য কোনো টাকা নেবো না এবং তুমি যা করছো সেটা থেকে যাবে। এবং নিজে তারপর দুদিনের মধ্যে আমরা ডাবিংটা করলাম এবং ওনাকে জিজ্ঞেস করলাম উনি তো থিয়েটারে ছবি দেখেন না, আমি ওইখানে এডিটিং এ বসে অনেকগুলো অংশ দেখিয়েছিলাম, ছবিটা যা যা হয় যতগুলো রেডি ছিল আর কি। দেখে উনি আপ্লুত হলেন এবং মানে আজকে হয়তো বলবে কি দেব বেশি বাড়িয়ে বলতে, বাট যেটা তুমি বলে এটা আমার কাছে বড় পাওনা কি ওনার ভয়েসটা আমার সঙ্গে রয়ে গেল, আমার ছবির সঙ্গে রয়ে গেল। এটা সত্যি মানে বহুচন্দ্র রাজা, বহুচন্দ্র মন্ত্রী কমপ্লিট হতো না যদি ওনার ভয়েসটা যদি না পেতাম। তো থ্যাংক ইউ স্যার, আপনি যেখানে আছেন ভালো থাকেন। আর কোনো প্রশ্ন? একই দিনে প্রযোজিত ছবি আর অভিনীত ছবি দুটো একই দিনে মুক্তি পাচ্ছে, টেনশন না আনন্দ? 7খানা না কটা ছবি রিলিজ করছে, টেনশন মানে দেখো কি হয় না, এমন একটা সময় দিকে আমরা সবাই যাচ্ছি না যেখানে দুটো ছবি হোক বা 4টে ছবি হোক 10টা ছবি হোক, দর্শকদেরকে একটাই অনুরোধ করবো কি সিনেমা হল সত্যি ভীষণ প্রিকশন নিয়ে সিনেমা দেখানো হচ্ছে, স্যানিটাইজ করছে, তারা প্রপারলি যা যা প্রয়োজন একটা মানে সতর্ক থাকার জন্য প্রত্যেক কটা সিনেমা হল দায়িত্ব নিয়ে হচ্ছে, প্রত্যেক কটা সিনেমা হল সেইগুলো মেনটেন করছে। ইটস নট ইম্পর্টেন্ট একটা ছবি রিলিজ হচ্ছে না দুটো ছবি রিলিজ হচ্ছে আমার বা 10টা ছবি রিলিজ হচ্ছে, ইম্পর্টেন্ট হচ্ছে কি তোমরা হলে গিয়ে সিনেমাটা দেখো। দেখো এখন আমি তো বারবার গেছি ক্যাম্পেইন এ বলেছি মাস্ক পরুন, মাস্ক না পরলে আসবেন না, আমারই মিটিং এ আসবেন না। আমি দেখেছি ট্রেনে মদের দোকানে বেশি লাইন, এখন রেস্টুরেন্টে ফুল হাউস, খেলার মাঠ এবং সব জায়গায় লোকে যাচ্ছে। এবং আমি একটি কথা বলবো সিনেমা হল ইজ মাচ মোর সেফার। তো আমি বলবো কি এই পুজোতে আমি বলছি আপনার গোলন্দাজ দেখুন, গোলন্দাজ দেখবেন, অন্য হিরো ছবি দেখবেন, অন্য হিরো ছবি দেখুন, এবং যদি মনে হয় বহুচন্দ্র রাজা বহুচন্দ্র মন্ত্রী দেখুন সেটাও দেখুন, কিন্তু দেখুন। কারণ 2 বছরের আমার কোথাও যেন মনে হয়ে গেছে আমরা টিভিতে ছবি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। ভয় এইসব মানে যতটা পারবেন, আমার মনে হয় কি আমি জানি না শব্দগুলো ঠিকঠাক সারাতে পারছি কিনা, আমার মনে হয় কি সিনেমা হল যথেষ্ট সতর্ক নিয়ে প্রিকশন নিয়ে সিনেমা দেখা হচ্ছে। বিশ্বাস করুন আপনাদের যদি কোনো ট্রেলার গান কোনো ছবি যদি দেখার ইচ্ছে থাকে তো প্লিজ হলে এসে দেখুন, এইটুকুই বলতে পারি। তো আজকের আড্ডা এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরো আড্ডা হবে, আরো অ্যাক্টরদেরকে আমরা পাবো, তারা প্রচন্ড ব্যস্ত এখন যা হয় প্রত্যেকের পুজোর আগে অনেকগুলো শুটিং থাকে। তো কথা দিচ্ছি বাকি স্টারকাস্ট ছবিটার থেকে আমরা নিয়ে আসবো এবং যা যা প্রশ্ন থাকবে যেগুলো উত্তর দেওয়া হলো না এবারে সেই প্রশ্ন উত্তরগুলো আমরা নেক্সট লাইন দেবো। থ্যাংক ইউ সো মাচ।